সংরক্ষিত নারী আসন বিষয়ে যদি কথা বলি, পুরো নির্বাচনে জামায়াত ইসলামী একজনও নারী প্রার্থী দিতে পারেনি, এমন অনেকের সঙ্গেই কথা হয়েছে, আপনারা তখন বলছিলেন, এবং এমনকি আপনাদের জামায়াতের আমিরের যে বক্তব্য সেটা তো আছেই, জানে মানুষ এর মধ্যে। এখন সংরক্ষিত নারী আসনে আপনাদের জন্য 11টা সিট আছে, তাদেরকে কিভাবে আপনারা চুজ করছেন? ধন্যবাদ আপনাকে। জামাত ইসলামী এবারে প্রথম নারী আসনে প্রার্থী বা মনোনীত করছে না, এর আগেও নারী আসনে সংসদীয় সদস্য হিসেবে প্রথমবার দুজন, তারপরে বোধহয় 4 জন, হ্যাঁ ছিলেন, 91 আর 2001 মানে রেশিও যা পেয়েছে, যা ছিল আর কি, যখন যা রেশিও ছিল সেই রেশিও আলোকে ছিল, এবং তারা আলহামদুলিল্লাহ বেশ ভালো ভূমিকা রেখেছে। তাদের ব্যাপারে জাতীয়ভাবে অথবা স্থানীয়ভাবে কোনো ঘটনা, কোনো কেলেঙ্কারি, কোনো দুর্নীতি, কোনো অভিযোগের কোনো শব্দ আপনি করতে পারবেন না। শুধু তাই নয়, বাংলাদেশের আগামী বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই নির্বাচনের কয়েকদিন আগে স্পায়ারিং বাংলাদেশ নামে একটা সামিট করেছে। সেখানে আগামীর বাংলাদেশ কেমন হবে সেই প্রেক্ষিত উল্লেখ করতে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী প্রথমে উল্লেখ করেছে হলো তরুণদের কথা, এরপরে করেছে হলো নারীদের কথা, এবং নারীদেরকে নিয়ে কি প্ল্যান বাংলাদেশ জামাত ইসলামীর রয়েছে সেটাকে উল্লেখ করার জন্য নারীদেরকে সামনে নিয়ে এসেছে। সেখানে বুয়েটের একজন শিক্ষক, তিনি প্রেজেন্টার হিসেবে কাজ করেছেন, এবং প্রেজেন্টেশনে বুয়েটের সাবেক ছাত্রী ছিলেন, ডক্টররা ছিলেন, এবং রাজনীতিতে যারা ভূমিকা রাখেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য হিসেবে যারা ছিলেন তারা সেখানে ভূমিকা রেখেছেন। আপনি হয়তো সচেতন নাগরিক হিসেবে জানবেন, গত পরশুদিন বাংলাদেশ জামাত ইসলামীর নতুন করে কেন্দ্রীয় কমিটি হয়েছে। আমির, এরপরে নায়েবে আমির, সেক্রেটারি, অন্যান্য নেতৃবৃন্দ নতুন করে আবার মনোনীত হয়েছেন। সেখানে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য হিসেবে যারা শপথ গ্রহণ করেছেন তার মধ্যে একটা বিরাট অংশ, এটা আগে ছিল 38%, এটা আরও বেড়ে এখন আরও বেশি কর্ম পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জনগোষ্ঠীকে বাদ দিয়ে তো আপনি চিন্তা করতে পারবেন না। জনগোষ্ঠীর এই কর্ম পরিষদ সদস্য এই লেভেলের উপরে তো যেতে পারবে না, নিঃসন্দেহে পারবে না। অ্যাকর্ডিং টু জামাতে ইসলামী আমরা যেটা শুনছিলাম, কেন পারবে না? বাংলাদেশ জামাতে ইসলামী আপনাদের বক্তব্যগুলো এরকমই, একসময় বলতেন যে হয়তো সাধারণ সদস্য হিসেবে থাকবে, পরে কেন্দ্রীয় মজলিস শুরা হয়েছে, তখন আবার আলোচনা হয়েছে কর্ম পরিষদে যেতে পারবে না, এখন কর্ম পরিষদে গেছে। তার জায়গা থেকে তার ভূমিকা, তার আদর্শিক ভিত, জামাত ইসলামী আপনারা জানেন একই সাথে ময়দানের ভূমিকা এবং আদর্শিক ভিত, জ্ঞানগত যোগ্যতা, তৎপরতা, এই সবগুলো মিলিয়ে তার জায়গাটা জামাত ইসলামী এভাবে একটা সময় আমির পর্যন্ত তার যেতে পারবে না। আমিরের জায়গাটাতে জামাত ইসলামীর কোনো বক্তব্য আলাদা করে নাই, ইসলাম যে বক্তব্য দিয়েছে সেটাকে জামাত ইসলামী ধারণ করে আলাদা করে, জামাত ইসলামীর কোনো বিশেষ বক্তব্য নাই। সেই কারণে আপনাকে সেটাই বিবেচনা করতে হবে, যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক চিন্তাকে ধারণ করে, ইসলামিক আদর্শকে লালন করে জামাত ইসলামীর রাজনীতি করে, সেই জায়গা থেকে চিন্তা করবেন। সুতরাং আগামী জাতীয় সংসদ নির্বাচনে, জাতীয় সংসদে নারী যে 11 জন সংরক্ষিত আসনের এমপি হবেন, ইনশাআল্লাহ আমার কাছে মনে হয় জামাত ইসলামী তার বেস্ট চয়েসগুলোই সেখানে চিহ্নিত করবেন, চিত্রিত করবেন। আপনারা খুব শীঘ্রই সিলেকশন হলে সেটা দেখতে পাবেন। এই 11 জন কি একেবারে জামায়াত ইসলামেরই হবে নাকি আপনাদের অ্যালায়েন্স থেকে থাকবে? অ্যালায়েন্স থেকেও থাকবে ইনশাআল্লাহ। অ্যালায়েন্স থেকে জামাত ইসলামী আপনারা দেখেছেন যে খুব উদার রাজনৈতিক সংস্কৃতির পরিচয় দিয়েছে। বিরোধী দলীয় হুইপ হিসেবে ইতিমধ্যেই জনাব নাহিদ সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা চাইলে জামাত ইসলাম তার নিজের জন্য রাখতেও পারতেন, যেহেতু সংসদ সদস্য হিসেবে জামাত ইসলামেরই বেশি, বিরোধী দলের হুইপ হিসেবে, প্রধান হিসেবে আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে থাকা খুব বেশি অবাঞ্ছনীয় ছিল না, বাঞ্ছনীয় ছিল। কিন্তু জোট, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, সবার আগে নিজেরটা, এই টেন্ডেন্সি থেকে বের হয়ে এসে মানে যারা সঙ্গে ছিলেন তাদেরকে সাথে রেখে বাংলাদেশ জামাত ইসলামী চলতে চান, এর অংশ হিসেবেই এটা করা হয়েছে, এবং এই 11 জনের মধ্যেও ইনশাআল্লাহ আশা করা যায়। আরেকটা বিষয়, এই প্রশ্নটাও আসছে, সেটা হচ্ছে দলীয় নেতাকর্মীদের স্ত্রী এবং শীর্ষ নেত্রীরা অগ্রাধিকার পাবেন, এমন একটা কথা আমরা শুনেছি। এখন জামায়াত পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির বিরুদ্ধে কথা বলে, এমন যদি অভিযোগ আসে, যদি কারো স্ত্রী, দলীয় নেতার স্ত্রী যদি এই পদ পান, প্রশ্ন আসলে উত্তর কি হবে? কখনোই না, কোনোভাবেই না। বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে এইসব ইস্যুতে দুর্নীতি, আমি বলি দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্মীয়করণ, এই ধরনের কোনো ইস্যুতে বাংলাদেশ জামাত ইসলামীকে মানে ব্লেম করার কোনো সুযোগ জামাত ইসলামীতে নেই। তার ব্যক্তি হিসেবে ভূমিকা, তার এক্সপার্টনেস জামাত ইসলামী চেষ্টা করবে, যেহেতু সংসদে তার ভূমিকা রাখার সুযোগ থাকবে, সে যেন ভূমিকাটা আসলে রাখতে পারে। সে কোন ইস্যুতে বা কোন বিষয়েতে সে এক্সপার্টাইজ
তার মধ্যে রয়েছে, সেই এক্সপার্টনেসটা দেখে সে যদি কোনো ব্যক্তির আত্মীয় হয় সেইটাকে বিবেচনা না করে বরং জামাত ইসলামী এই ক্যাটাগরিতে তাকে বাছাই করবে। যদি অন্যদের তুলনায় তিনি এগিয়ে থাকেন, তিনি সংসদ সদস্য হবেন, সেক্ষেত্রে কোনোভাবেই আত্মীয়করণ স্বজন প্রীতিকে প্রাধান্য দেওয়া হবে না। জি আয়ুব এটা ভাই, নিশ্চয়। এই এটা আমি খুব বুকে এই হাত যে দিয়ে বলতে উত্তরটা পারি। না, এই উত্তরটা না একদম, আমি বলি আমার এই প্রশ্নে আওয়ামী লীগের 2-3 জন একদম এই উত্তরটাই আমাকে এর আগেও দিয়েছেন, এবং আমরা যখন দেখিয়েছি যে হ্যাঁ আপনার আত্মীয়, সবকিছু বলার পরে তারপর তারা বলেছেন তারা যোগ্য। আত্মীয়টা এখানে বিষয় না, তারা যোগ্য এবং যোগ্যতা দিয়ে তাদের উদাহরণগুলো এটা দেওয়া হয়েছে। আপনার জামাত উত্তর ইসলামের একই ক্ষেত্রে রকম হলো না? আওয়ামী লীগের সাথে আপনি কোনোভাবেই তুলনা করতে পারেন না। জামাত ইসলামীর কোনো না, দলীয় আমি প্রধানের, আমি দলীয় বলছি, তুলনাটা করছি না, আমি আমি বলছি, অ্যানসারটার কথা বলছি। কোনো দলীয় প্রধানের সন্তান কোনোভাবে দলীয় প্রধান বাংলাদেশ জামাত ইসলামী হয়নি। আমার ছেলে এমপি হওয়া আমি কোনোভাবে বুকে হাত দিয়ে বলতে পারবো না, কিন্তু অন্যান্য দল এটা হয় যে আমার ছেলে ভবিষ্যতে এমপি হবে, এটা মোটামুটি নিশ্চিত, ধরেই নেই, কোনো যোগ্যতা না থাক, কিছু মনে করবেন না। যিনি এমপি প্রার্থী হয়েছেন, এরকম আমার সাথে আছে যে যিনি এমপি প্রার্থী হয়েছেন তার সাথে যারা আছে তারা অনেক বেশি যোগ্য, কিন্তু ইন্টারমিডিয়েট পাস অথবা এসএসসি পাস হওয়ার পরেও নেতার ছেলে এমপি প্রার্থী হয়েছে, জি। খুব স্বাভাবিকভাবেই হয়েছে। এই প্র্যাকটিসটা বাংলাদেশ জামাত ইসলামী মোটেও নেই, কখনো এটা চর্চা করে না বাংলাদেশ জামাত ইসলামী। জি, ধন্যবাদ।